বলছে দ্য ইনসিটু ডেনসিটি অফ অ্যান এমব্র্যাকমেন্ট। ইনসিটু ডেনসিটি মানে একদম জায়গা থেকে কালেক্ট করা। কম্প্যাক্টেড অ্যাট এ ওয়াটার কন্টেন্ট 12% ওয়াজ ডিটারমাইন্ড উইথ দ্য হেল্প অফ দ্য কোর কাটার। কোর কাটার মেশিনের মাধ্যমে ওটা তোলা হয়েছে। দ্য এমটি মাস অফ দ্য কাটার ওয়াজ 1286 গ্রাম অ্যান্ড দ্য কাটার ফুল অফ দ্য সয়েল হ্যাড এ মাস অফ 3195 গ্রাম। দ্য ভলিউম অফ দ্য কাটার 1000 সেন্টিমিটার কিউব। ডিটারমাইনিং কি ডিটারমাইন করতে বলেছে? বাল্ক ডেন্সিটি, ডাই ডেন্সিটি, ডিগ্রি অফ স্যাচুরেশন of the embankment. If the embankment become fully saturated during rain, যদি এমব্র্যাকমেন্টটা পুরো বৃষ্টির সময়তে স্যাচুরেটেড থাকে, মানে পুরো জলে স্যাচুরেটেড রয়েছে, মানে তার মধ্যে পুরো জল ঢুকে বসে রয়েছে, what would be its water content and saturated unit weight? Assume no volume change in the soil on saturation. Just assume করে নিতে বলছে after the saturation the volume was not any changes. Take the specific gravity of the soil 2.7. তো আমরা 2.7 এটাকে একটু সহজে মাথায় রাখবো, যে কোনো সয়েলের স্পেসিফিক গ্র্যাভিটি ইন জেনারেল কেস, এবং 1800 থেকে 1900 কেজি পার মিটার কিউব এক একটা যে কোনো সয়েলের ইউনিট ওয়েট। নিউটন পার কিলোমিটার কিউবে, সেটা এখানে কিলো নিউটনে দেখাচ্ছে বলে 1000 দিয়ে ভাগ করে দেওয়া আছে, একই ব্যাপার। তো মাস অফ দ্য সয়েল কাটার, খালিটার বলেছে 1286 আর পুরো ভর্তি করে বলেছে 3195, দুটোকে ডিভাইডেড করে নিলাম, এইটা হচ্ছে আমার সয়েলের মাস। বাল্ক ডেন্সিটি কি বলছে আমাদের অ্যাজ পার ফর্মুলা রো ইজ ইকুয়াল টু এম বাই ভি। তাহলে মাস হচ্ছে 1909 আর ভি হচ্ছে 1000 ভলিউম, যেটাকে আমার এখানে উল্লেখ করে দিয়েছে। তা আমি পেয়ে গেলাম এর গ্রাম পার সেন্টিমিটার, যেহেতু এটা সেন্টিমিটার কিউবে আছে, গ্রাম পার সেন্টিমিটার কিউবে এর বাল্ক ডেন্সিটি। এবার বলেছে বাল্ক ইউনিট ওয়েট। বাল্ক ইউনিট ওয়েট 1+W। তাহলে বাল্ক ইউনিট ওয়েট বার করতে গেলে তোমার গামা দরকার আছে ইউনিট ওয়েট, আর তোমার দরকার আছে ওয়াটার কন্টেন্ট। তো ওয়াটার কন্টেন্ট গামার তোমাকে 9.81 রো, আর হচ্ছে তোমার ডেন্সিটি, ডেন্সিটিটা 1909 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আচ্ছা, এটা তো চেঞ্জ করতে হবে। এটা না তোমরা 1000 ধরবে, বুঝেছো তো? এটা লেখো, এটা লেখে না 9.81 ধরো, বা এটা কিলো নিউটন পার মিটার কিউবে আছে, তুমি এখানে যদি ধরো এটা 1000 ধরবে, মানে এটাকে তোমাকে আলটিমেটলি নিয়ে যেতে হবে হচ্ছে কিলো নিউটন পার মিটার কিউবে। তো কিলো নিউটন পার মিটার কিউবে নিয়ে যেতে গেলে তোমাকে এই রো থেকে যখন তোমাকে গামায় যেতে হবে, তো তুমি ওটাকে 1000 করে ধরবে তোমার অঙ্কের সুবিধার্থে। তুমি যদি 9.81 মনে রাখতে পারো, 9.81 ধরতে পারো, সেটা নিয়ে অসুবিধা নেই। যা ধরবে এই তোমার যা ডেন্সিটি হবে তাকে দিয়ে মাল্টিপ্লাই করে দেবে, সে এখানে একটু চেঞ্জ হোক, 18.73টা 19 হোক, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে যদি তুমি কিলো নিউটন পার মিটার কিউবে থাকো, তুমি দেখতে পাবে যদি গামার ভ্যালু তোমার 18 থেকে 19-এর মধ্যে হয়, ঠিক আছে, অনেক সময় 19.5ও হয়, আমি 19.5 যাচ্ছি না, 19.5টা একটা রেয়ার কেস। 18 থেকে 19-এর মধ্যে হয়, তুমি ভাববে তোমার অঙ্কের প্রসেসটা ঠিক আছে, বা ফর্মুলাটা বসিয়েছো তার মধ্যে কোনো ভুল নেই। তারপর তোমাকে রিলেশানে বসিয়ে দিতে হবে, তাহলে তুমি ড্রাই ডেন্সিটিটা পাবে। সেম জিনিসটাকে ওখান থেকে তোমাকে যখন এখানে বার করতে হবে, ইটা কেন বার করতে হবে, তার একটাই রিজন হচ্ছে এস, অর্থাৎ ডিগ্রি অফ স্যাচুরেশন জানতে চেয়েছে। এখানে আছে কোথায়, এ দেখো, ভলিউম চেঞ্জ ইন সয়েল অন স্যাচুরেশন। তাহলে আমাদের স্যাচুরেশন বার করার ফর্মুলা কী ছিল? এটা একটা মাদার ফর্মুলা, GW। তো জি তোমার অঙ্কের গিভেন তুমি পেয়ে যাবে। ডাব্লু তোমাকে এখানে বলেছে কি ওয়াটার কন্টেন্ট, ডাব্লু এই যে ডাব্লু তোমাকে এখানে বলে দিয়েছে
12%, অর্থাৎ 100 দিয়ে ভাগ করে নেবে, তাহলে ডাব্লুও তুমি পেয়ে যাবে, ডাব্লুও পেয়ে যাবে, জি তোমাকে 2.7 বলে দিয়েছে, পেয়ে যাবে। এসটা তোমার বার করার উদ্দেশ্য আছে, ডিগ্রি অফ স্যাচুরেশন জানতে চেয়েছে, তো এসটা বার করতে ততক্ষণ পারবে না যতক্ষণ না তুমি ভয়েড রেশিওটা বার করছো। তাহলে ভয়েড রেশিওটা বার করতে গেলে তার জেনারেল ফর্মুলা কী আছে ভয়েড রেশিও বার করার? ভলিউম অফ ভয়েড বাই টোটাল ভয়েড, এই টোটাল ভলিউম। তা টোটাল ভলিউম তো তোমার এখানে নেই, মাস আছে, টোটাল ভলিউম তো নেই। তাই জন্য তোমাকে এই জন্যেই না এই রিলেশনশিপগুলোর প্রয়োজন হয়। যখন এই সিঙ্গেল ফর্মুলাগুলোকে বসিয়ে বা সিঙ্গেল ফর্মুলাগুলোকে কাজে লাগানো যায় না, যখন কি বেশিরভাগ অঙ্কেতেই লাগানো যায় না, 99টা অঙ্কেতে, তার জন্যই এই ইকুয়েশানগুলোর ফর্ম দরকার পড়ে। দেখো যখনই তুমি এই ইকুয়েশানে আসবে তখনই দেখো তুমি খুব সহজে ইটা বার করে নিতে পারবে। জি তোমার জানা, গামা ডাব্লু মানে ইউনিট ওয়েট অফ দ্য ওয়াটার 9.81 বা 1000 যাই বসাও না কেন, আমরা জলের তোমাকে ডেনসিটি 1000 বলি, জলের এগুলো তুমি 1000ই ধরতে পারো তোমার হিসাবের সুবিধার্থে। গামা ডি এখানে তুমি 16.72 বার করেছো, বসালে -1 করলে তো তোমার বেরিয়ে যাবে। যেই ইটা বেরিয়ে গেল তখন তারপর তুমি এই জেনারেলাইজ ইকুয়েশানটাতে বসাতে পারবে। এস বার করতে গেলে এস ইজ ইকুয়াল টু জি মানে স্পেসিফিক গ্র্যাভিটি, ডাব্লু মানে ওয়াটার কন্টেন্ট, বাই ই মানে ভয়েড রেশিও। এবার ভয়েড রেশিও মানে একটা ফ্র্যাকশানে বেরোচ্ছে, তার মানে এটা একটা রেশিও তুমি বার করতে পারলে। ডিগ্রি অফ স্যাচুরেশান, এবার ডিগ্রি অফ স্যাচুরেশান কিন্তু ফর্মুলাতে ওখানে দেখেছিলে কিনা মনে নেই, আছে কিনা জানি না, দেখো সে কিন্তু পার্সেন্টেজে। দেখো the degree of the saturation is usually expressed as a percentage, is also known as a percentage of the saturation। তো তোমাকে ওটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে ওটাকে পার্সেন্টেজে নিয়ে যেতে হবে। তো এই হচ্ছে বেসিক টাইপস। এই দুটো অঙ্কর সাথে কম্পেয়ার করে তুমি এইটা দেখতে পারো, এইটা দেখতে পারো, সব কটা আসবে ওই 14টা 12টা রিলেশনশিপের মধ্যে দিয়ে। এরপর চলে আসবো ডিগ্রি অফ ইন্ডেক্স প্রপার্টিজ, ডিটারমিনেশন অফ ইন্ডেক্স প্রপার্টিজ। ডিটারমিনেশন অফ ইন্ডেক্স প্রপার্টিজ মানে আমাদের সয়েলের মধ্যে কয়েকটা জিনিসকে আমাদেরকে জানতে হবে। সয়েলের স্টেট, সয়েলের স্টেট মানে কখনো সয়েলটা লিকুইড ফর্মে থাকবে একদম, কখনো সয়েলটা প্লাস্টিক ফর্মে থাকবে, তার মানে না ডেলা না নরম, মিডিয়াম মাঝামাঝি একটা, কখনো হার্ড স্টেটে থাকবে, কখনো সিঙ্কেজ স্টেটে থাকবে। সিঙ্কেজ স্টেটে মানে হচ্ছে ওই কি বলবো, ধরো আটার ডেলার মতন আছে মাটিটা, তুমি ওটাকে হাতের মধ্যে করে নিয়ে দু হাতে যদি ঘোরাও ও একটা মানে এক একটা লেচি মতন পড়তে থাকবে। এই স্টেটগুলোতে সয়েলকে জানতে গেলে সয়েলের ওয়াটার কন্টেন্টকে নির্ধারণ করতে হয়। সয়েলের ওয়াটার কন্টেন্ট নির্ধারণ করার প্রসেসগুলোকে তোমাদের প্রত্যেকটা সিলেবাসে আছে এখানে, সেই জিনিসগুলো তোমাদের পড়তে হবে। তোমাদের কি কি সিলেবাসে আছে এখানে? তার মানে এই প্রত্যেকটাই আছে এখানে। আমাদেরকে অত ডিটেলসে না পড়লেও এখানটা সব কটা প্রসেস লেখা আছে, এই প্রসেসগুলো নিজেরা পড়বে। আমি তোমাদেরকে মুখে প্রত্যেকটা প্রসেস বলে দিচ্ছি। ফার্স্ট প্রসেস যেটা আসবে সেটা হচ্ছে ওভেন ড্রাই মেথড। ওভেন ড্রাই মেথড তোমরা অনেকেই করেছো বা অনেকেই জানো। ওভেন ড্রাই মেথড মানে হচ্ছে একটা ওভেনের মধ্যে আমাদেরকে মাটি ডেলাটাকে ঢুকিয়ে দিতে হবে ওয়েট করে নিয়ে, যে ঢোকানোর আগে ওর ওয়েট কত ছিল, আর ওখানে 24 ঘন্টা রাখতে হবে ওই ওভেন ড্রাই মেশিনের মধ্যে। 24 ঘন্টা পর ওটাকে বার করে ওয়েট করতে হবে। ওয়েট অবভিয়াসলি কমে যাবে, তার কারণ ওভেনের মধ্যে ওটা ড্রাই হয়ে যাবে, ওয়াটার কন্টেন্টটা অ্যাবজর্বড হয়ে যাবে।
তার কতটা ওয়াটার কন্টেন্ট ছিল দুটোকে মাইনাস করলে ইনিশিয়াল ওয়েট আর ফাইনাল ওয়েট মাইনাস ডিভাইডেড বাই 100 করলে ওভেন ডাই মেথড পেয়ে যাব। এরপর হচ্ছে অ্যালকোহল মেথড। অ্যালকোহল মেথড অত ইম্পর্টেন্ট নয়। পিকনোমিটার মেথড, আচ্ছা স্যান্ড বাথ মেথডটা বলি, পাশাপাশি যাই। স্যান্ড বাথ মেথডটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা মেথড, ছোট্ট, নিজেরা পড়লেই বুঝতে পারবে। এটাকে ফিল্ডে জেনারেলি করা হয়। একটা কন্টেনারের মধ্যে সয়েল নেওয়া হয় এবং একটা কলসি মতো থাকে যার মধ্যে স্যান্ড থাকে, গরম স্যান্ড, তার মধ্যে মালটাকে ঢুকিয়ে রাখা হয় এবং এর তলাতে হিটার থাকে। এইভাবে ওটাকে ড্রাই করা হয়। সেম ওই ইনিশিয়াল ওয়েট মাইনাস, সব কটার ফর্মুলা ইনিশিয়াল ওয়েট মাইনাস ফাইনাল ওয়েট ডিভাইডেড বাই 100। তারপর চলে আসে অ্যালকোহল মেথড। অ্যালকোহল মেথডটা অতটা প্রয়োজন নেই। ক্যালসিয়াম কার্বাইড মেথড, এটা একটা থাকে এই রকম দেখতে, একটা ফ্লাক্সের মতনই জিনিস থাকে, শুধুমাত্র এর এই সামনের গোড়াতে একটা ডায়াল গেজ থাকে। ক্যালসিয়াম কার্বাইড ঢেলে দেওয়া হয় সয়েলটার মধ্যে, দিয়ে এটাকে সেক করা হয়, ভালো করে ওপর নিচে ঝাঁকানো হয়। খানিকক্ষণ পর এই ক্যালসিয়াম কার্বাইডটা সয়েলের ওয়াটারের সাথে বিক্রিয়া করে এইখানে গিয়ে রিডিংটা এখানে তুলে দেয়, যেতে কতটা ওয়াটার আছে সেটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বাইড মেথড। ক্যালসিয়াম কার্বাইড মেথড পরীক্ষাতে আসে, তো পড়ে এটা লিখতে হবে। এরপর চলে আসে পিকনোমিটার মেথড। এই পিকনোমিটার মেথডের কোনো জায়গা আমাদের এখানে নেই, পিকনোমিটার মেথড নিয়ে অত মাথা মেরা লাভ নেই। আচ্ছা, তারপরে আর কি মেথড চলে আসে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। এগুলো মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওভেন ড্রাই মেথড, মোস্ট ইম্পর্টেন্ট, স্যান্ড বাথ মেথড আর ক্যালসিয়াম কার্বাইড মেথড। এই তিনটে মেথডের মধ্যে একটা মেথড পরীক্ষাতে লিখতে দেবে, 4 নাম্বার থাকবে। ওভেন ড্রাই, স্যান্ড বাথ মেথড, ক্যালসিয়াম কার্বাইড মেথড, তিনটের মধ্যে বাইরে আসবে না। এরপর চলে আসবো পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন, বা যেটাকে বলা হয় হচ্ছে সিভ অ্যানালাইসিস। দেখো নাও, এই যে গ্রাফটা দেখতে পাচ্ছ, এই গ্রাফের মধ্যে কি জিনিস বলতে চাইছে সেটা এখান থেকে বুঝিয়ে তোমাদের বলবো। পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন পরীক্ষাতে আসে, যেভাবে বুঝিয়ে বলবো সেইভাবে বুঝে ওইটুকু 2-4 লাইন যা পরীক্ষা হলে লিখতে পারবে লিখবে, আর এই গ্রাফগুলো আঁকবে। গ্রাফটাকে আঁকা আমি দেখিয়ে দেবো। এটার নিয়মটা কীরকম? নিয়মটা খুব সহজ। বলছে একটা লগারিদম গ্রাফ পেপার থাকবে, লগের গ্রাফ থাকবে। সেই গ্রাফ পেপারের মধ্যে এই দিকে থাকবে পার্টিকেল সাইজ, খুব ভালো করে বুঝবে, আর এদিকে থাকবে পার্সেন্টেজ বা এদিকে থাকবে পার্সেন্টেজ। এবার যেদিকে পার্টিকেল সাইজ থাকবে, প্রথমে থাকবে ক্লে, তারপরে থাকবে সিল্ট, তারপরে থাকবে স্যান্ড, তারপরে থাকবে গ্র্যাভেলস। এই তলার এইটাকে শুরু করতে হবে হচ্ছে, এইটাকে আমরা এখানে অরিজিন বলবো না, একই পয়েন্ট থেকে আমাদের ওপরে পার্সেন্টেজ হিসাবে উঠবে, 0, 10, 20, 30, 40, 50 করে 100 অবধি উঠবে। আর এইদিকে আমাদের 1 mm থেকে শুরু করে আপ টু 1 সিল্ট, ডায়া, সয়েল, গ্রাভেল, এত, হ্যাঁ 0 থেকে 0.001 অর্থাৎ থেকে শুরু করব, না, সিএম থেকে শুরু করব, 100 গিয়ে শেষ হবে। তার মানে এখানটা আমরা সেন্টিমিটার থেকে শুরু করব, অর্থাৎ 0.001 থেকে শুরু করব, 10 সেন্টিমিটারে গিয়ে শেষ করব। এবার নিজেদের মতন আবল তাবল করে লিখবে। এই দাগগুলো কাটবে, আর এই ভার্টিক্যাল দাগগুলো কাটবে, গ্রাফের একটা কালিতে কাটবে, আর এই গ্রাফের লাইনগুলোকে কালো কালিতে দেবে, সবচেয়ে ভালো হবে দেখতে। এবার এই গ্রাফটা আঁকারও আমি বৈশিষ্ট্য দেখিয়ে দেবো। তাহলে প্রথম আমরা কি করব, এখানে 0 থেকে শুরু করে 100 অবধি পার্সেন্টেজ,
0.001 সেন্টিমিটার থেকে শুরু করে 10 সেন্টিমিটার অবধি। সবার থেকে কম ডায়া হয় হচ্ছে ক্লে, যেটা জলের সাথে পুরোপুরি গুলে যায়, এবং তারপরে হয় সিল্ট। সিল্ট জলের সাথে পুরোপুরি গুলে যায়, কিছু কিছু সিল্ট জলের ওপরে ইমালশানের মতন ভাসে, হালকা একটা লেয়ারের মতন ভাসে। তারপরে থাকে স্যান্ড, তারপরে লাস্টে থাকে গ্র্যাভেলস। গ্র্যাভেলস বলতে যেগুলো দানা দানা মাল হিসাবে বলা হয়। এবার এই গ্রাফটা কি বলছে, যে জায়গাগুলো লাইনগুলো একটু স্ক্রিনশট নিয়ে নেবে, পড়তে সুবিধা হবে। বলছে particle size distribution curve given as a idea about the type and gradation of the soil। কিরম গ্রেডেশন আছে সিল্ট, ক্লে, সিল্ট, স্যান্ড, গ্র্যাভেল, সেই গ্রেডেশনটার জন্য এ কার্ভ সিচুয়েটেড হায়ার আপ টু দ্য লেফট রিপ্রেজেন্ট রিলেটিভলি ফাইন গ্রেন্ডেড। ভালো করে বুঝবে, এ কার্ভ সিচুয়েটেড হায়ার আপ, উঁচু দিকে, লেফট যদি বাদিক ঘেঁষে হয়, রিপ্রেজেন্ট এ রিলেটিভলি ফাইন গ্রেন্ড সয়েল, হোয়াইল এ কার্ভ সিচুয়েটেড অ্যাট দ্য রাইট আপ রিপ্রেজেন্ট অ্যাজ এ কোর্স গ্রেন্ড সয়েল। মানে প্রথমে আমরা বুঝবো একটা কার্ভ যদি এই বাদিক ঘেঁষে হয়, যেমন এই গ্রাফটা ডান দিকে খুব একটা যায়নি, এটাকে যদি আমি সেন্টার দিয়ে কাটি, তাহলে এইটা দেখো মেনলি বাদিকের মধ্যেই থেকে গেছে, তাই জন্য এই কার্ভটার নাম দিয়েছে সিল্ট সয়েল ডি। এটা তোমার মতন নাম দিতে পারো, কিন্তু এই কার্ভটার নাম হচ্ছে ফ্যাট ক্লে। এই নামগুলো মুখস্থ রাখতে হবে, এটা মানে এদের দেওয়া নাম, এটা আমার তোমার নয়, কিছু এদিক ওদিক করতে পারবো না। এটার নাম দিয়েছে ফ্যাট ক্লে। ফ্যাট ক্লে মানে হচ্ছে ক্লের পরিমাণটা বেশি। তাহলে ফার্স্ট লাইনটা আমরা বুঝলাম। রাইট ঘেঁষা হলে হবে ওটা কোর্স গ্রেডেড, মানে দানাযুক্ত সয়েল। লেফট ঘেঁষা হলে সেটা হবে হচ্ছে ফাইন গ্রেন্ড সয়েল। এরপরেরটা বলেছে দ্য সয়েল স্যাম্পেল মে বি আইদার ওয়েল গ্রেডেড, মানে ভালোলি গ্রেডেড। দেখো সয়েল স্যাম্পেল, তুমি এগ্রিগেট নিয়ে পড়াশোনা করেছো, তুমি কংক্রিট টেকনোলজি পড়েছো, তোমরা জানবে যত রকমের কংক্রিট তৈরি হয় বা যত রকমের কংক্রিট হয়, সেই সব জিনিসগুলো খুব ভালো সেখানেই হয় যেখানে ওয়েল গ্রেডেড এগ্রিগেট ইউজ করা হয়। কোনো ফ্লেকি থাকবে না শুধু, কোনো এলঙ্গেট থাকবে না শুধু, সব রকম মেশানো যেটা থাকবে, অ্যাঙ্গুলার বন্ড হবে, সেগুলো ভালো। তেমন ওয়েল গ্রেডেড সয়েল মানে যার মধ্যে সব কিছুর পার্সেন্টেজ ইকুয়ালি থাকবে। অ্যান্ড পুয়ারলি গ্রেডেড ইউনিফর্মলি গ্রেডেড। ইউনিফর্মলি গ্রেডেড কথাটার মানে কি? ইউনিফর্মলি গ্রেডেড কথাটার মানে হচ্ছে একই সাইজের মাল সব আছে, সেটা ভালো নয়। সয়েল সেড টু বি ওয়েল গ্রেডেড হোয়েন ইটস গুড রিপ্রেজেন্টেশন অফ দ্য সয়েল পার্টিকেলস অফ অল সাইজ। যখনই বলবো ওয়েল গ্রেডেড, যখন তার মধ্যে সিল্ট, স্যান্ড, ক্লে, গ্র্যাভেলস প্রত্যেকটা বিভিন্ন ডাইমেনশানের মাল সব মিলেমিশে থাকবে, যার মধ্যে ওয়াটার কন্টেন্ট বেশি পরিমাণে ঢুকতে পারবে না এবং এয়ার কন্টেন্ট নাল হবে, প্রায় জিরো হবে। সো অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে যদি বলি পুয়ারলি গ্রেডেড, ইট হ্যাজ বিন এক্সেস অফ সার্টেন পার্টিকেলস অ্যান্ড ডেফিসিয়েন্সি অফ দ্য আদার। মানে বেশ কিছু সাইজের আলাদা হবে বা থাকবে না। ইফ ইট হ্যাজ মোস্ট দ্য পার্টিকেলস অফ অ্যাবাউট দ্য সেম সাইজ, সেটা চলবে না। ইন দ্য লেটার কেস ইজ নোন অ্যাজ এ ইউনিফর্মলি গ্রেডেড সয়েল। দোজ সয়েল এ ইজ ওয়েল গ্রেডেড, বি হচ্ছে ইউনিফর্মলি গ্রেডেড, এই কথাটার মানে বুঝবে। এ কার্ভ ইজ এ ফ্ল্যাট পোর্শন রিপ্রেজেন্ট এ সয়েল সাম ইন্টারমিডিয়েট মিসিং সাচ সয়েল আস গ্যাপ গ্রেডেড অ্যান্ড স্কিপ গ্রেডেড। এইটুকুনি পরীক্ষাতে তোমাদেরকে মুখস্থ লিখতে হবে। এইটুকুনিকে আমি তোমাদের কার্ভ থেকে বলে দেবো, যেরকম কার্ভ থেকে পড়বে সেরকম নিজের ভাষায় ইংরেজিতে লিখবে। ভালো করে দেখো, এই কার্ভটা যেহেতু লেফট সাইড তার মেজরিটি পার্টটা আছে, তাই জন্য এটাকে আমরা বলবো হচ্ছে ফাইন গ্রেডেড সয়েল, এবং তাতে পরিমাণ কার বেশি আছে? সিল্ট আর ক্লে। এর পোশাকি নাম ফ্যাট ক্লে দিয়েছে। এটার টেকনিক্যাল অরিজিনাল নাম অ্যাজ পার MORTH, মিনিস্ট্রি অফ রোডওয়ে অ্যান্ড ট্রান্সপোর্ট হাইওয়ে, সেখানে এটাকে বলা হয় হচ্ছে ফ্যাটি ক্লে।
সেই থেকে এর নাম দিয়েছে ফ্যাট ক্লে। ফ্যাটি ক্লে, ফ্যাট ক্লে একই ব্যাপার। এরপর চলে আসবে একটা এইরাম কার্ভ করবে, এইটা হচ্ছে গ্যাপ গ্রেডেড। এই গ্যাপ গ্রেডেডটা কীভাবে হলো দেখো, এটা একটা স্ট্রেনে উঠলো, একটা এরম পড়ে গেল, আবার উঠে গিয়ে এখানে টাচ করে গেল, যেটা না লেফট সাইডকে ভালোভাবে স্ট্রেট আকারে নিয়েছে, না রাইট সাইডের পুরো এন্ড অবধি গেছে। এটাকে বলা হয় গ্যাপ গ্রেডেড। এটার একটা নাম দেবে ABCD তোমার মন মতন। তারপরেরটা দেবে, এটা কিন্তু ভালোই গেছে, একদম ভালোই গেছে, কিন্তু কিন্তু ভালো করে বোঝো, কিন্তু সেটা একটা লাইন দিয়ে গেছে, মানে একটা জায়গা দিয়ে গেছে। এইটার তোমরা একটা নাম দেবে পুয়ারলি গ্রেডেড, সরি ইউনিফর্মলি গ্রেডেড। ইউনিফর্মলি গেছে এটা। এটার নাম দেবে গ্যাপ গ্রেডেড, মানে গ্যাপ হয়ে গেছে। এটার নাম দেবে ফ্যাটি ক্লে, যার মধ্যে বেশিরভাগটাই ক্লে আছে। আর এই যে কার্ভটা গেছে, এই কার্ভটা এখান থেকে এসেছে, এই উঠেছে, এই গেছে, এইটাকে নাম দেবে ওয়েল গ্রেডেড। অ্যাজ পার মর্থ বলছে, যদি কার্ভ এইরাম হয়, এই কার্ভ যে কোন মানে কার্ভ এইরাম হতে হবে, এইটাকে বলা হয় হচ্ছে আইডিয়াল কার্ভ অফ পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন মডেল। এইটাকে বলছে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন মডেলের আদর্শগত কার্ভ। এই কার্ভটার কাছাকাছি যে কার্ভটা আসবে সেটাই হবে ওয়েল গ্রেডেড। অনেকগুলো ডাটাকে অ্যানালাইসিস করে এই কার্ভ তৈরি করা হয়। তো অ্যাকচুয়াল আইডিয়াল কার্ভ আজ পর্যন্ত এই পৃথিবীতে পাওয়া যায় নাই। সেই কারণে 103খানা এক্সপেরিমেন্টের পর এই কার্ভটা এসেছে। তাই জন্য এটাকেই ওয়েল গ্রেডেড কার্ভ হিসাবে মেনে নেওয়া হয়। এই চারটে কার্ভ তোমাদের রাখতে হবে। নাম্বার 1 ফ্যাটি ক্লে বা ফ্যাট ক্লে, নাম্বার 2 গ্যাপ গ্রেডেড, নাম্বার 3 ইউনিফর্মলি গ্রেডেড, নাম্বার 3 ওয়েল গ্রেডেড। এইটা আঁকতে পারলে তোমাদের ছাক্কা 7 নাম্বার পাবে পরীক্ষার হলে। এবারে একটা ব্যাপার আছে, এই যে কোর্স গ্রেনড সয়েল পার্টিকেল সাইজ অর্থাৎ যত বড়োর দিকে যাবে, অর্থাৎ স্যান্ড থেকে গ্র্যাভেলের পরে একটা দামড়া সাইজ হয় যেটাকে বলা হয় কোবাল্ট, যত এই দিকে যাবে সেইগুলোকে ডিনোট করা হয় D60, D10, D30, D60। এবার D10 রিপ্রেজেন্ট এ সাইজ ইন মিলিমিটার সাজ দ্যাট 10% পার্টিকেলস ফাইনার দ্যান সাইজ। সিমিলারলি D60 সাইজ 60% অফ দ্য টোটাল মাস স্যাম্পল। D10 সামটাইমস কল এফেক্টিভ সাইজ, এফেক্টিভ ডায়ামিটার। এগুলো এত কিছু মাথায় রাখতে প্রয়োজন পড়বে না, এখান থেকে যেটা বলবো সেইটা মাথায় রাখবে। আমরা এই D60, D10, D30 এইটা বলবো যে টোটাল ভলিউম অফ দ্য সয়েলের মধ্যে যদি বলি D10, তার মানে 10% ডায়ামিটার বড়োর দিকে আছে। D60 যদি বলি 60% ডায়ামিটার বড়ো সাইজের দিকে আছে। বড়ো মিন্স হচ্ছে স্যান্ডের পর থেকে, মানে বাদ বাকি সব আছে সিল্টার ক্লের দিকে। D30 মানে সো অন 30% ইয়ে আছে। তো এখান থেকে একটি টাইপের অঙ্ক আছে পরীক্ষাতে, ওয়ান অ্যান্ড অনলি দিস টাইপ অঙ্ক। আর এখানে কিচ্ছু অঙ্ক তোমাদের দেখতে হবে না, কোনো অঙ্কর ধারে কাছে ঘাসতে হবে না। তারপর তোমাদের এইখানকার অনেক কিছু আছে, এত তো পড়তে গেলে মাথা খারাপ হয়ে যাবে। আর একটা জিনিস বলবো,
যে জিনিসটাকে আমরা বলে থাকি হচ্ছে ওয়াটারবার্গ লিমিট, তোমাদের সিলেবাসে আছে। ওয়াটারবার্গ লিমিটের এই তিনটে জিনিস প্রতি বছর ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষাতে আসে। কোনো না কোনো দুটো তিনটে পরীক্ষাতে আসে। খুব সহজ জিনিস ওয়াটারবার্গ লিমিট। ওয়াটারবার্গ বলে একজন বিজ্ঞানী এই জিনিসটাকে ফাইন্ড আউট করেছিল। ও বলেছিল যে আমরা এই যে সয়েলের সম্বন্ধে প্যারামিটার পড়লাম এতক্ষণ ধরে, সয়েলের এই প্যারামিটারের মধ্যে সয়েলের তো অনেক রকম স্টেট হয়, কী কী তার স্টেট হয়, কী কী তার অবস্থা হয়। অবস্থার মধ্যে ছিল হচ্ছে লিকুইড লিমিট। তা গ্রাফটা কীরকম ছিল, প্রথম ও থাকে সলিড, তারপরে ও হয় সেমি সলিড, মানে কিছুটা সলিড কিছুটা ওর মধ্যে ওয়াটারের ইনভলভমেন্ট থাকে। তারপরে হয় প্লাস্টিক, তার মানে হচ্ছে প্রায় 50-50 সলিড আর ওয়াটারের প্রভাব। তারপরে হয় একদম লিকুইড, মানে একদম জলের মতন, যেটাকে কাদা বলে দিতে পারবো, মানে একদম পাতলা কাদা যেটা। এবার এই গ্রাফটার এই দিকটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট থাকে আর এই দিকটায় থাকে হচ্ছে ভলিউম। তো ওয়াটার লিমিট কি বলছে, এদের একদম স্টেটমেন্টটাই পরীক্ষাতে লিখতে হবে। লিকুইড লিমিট ইজ দ্য ওয়াটার কন্টেন্ট, ওয়াটার লিমিট বলছি, বা ওয়াটার লিমিট বা লিকুইড লিমিট একই। লিমিট ইজ দ্য ওয়াটার কন্টেন্ট কোরসপন্ডিং টু দ্য আরবিটারি লিমিট বিটুইন লিকুইড অ্যান্ড প্লাস্টিক স্টেট। এই যে লিকুইড স্টেট আর এই যে প্লাস্টিক স্টেটের মধ্যে একটা আরবিটারি লিমিট, একেই বলা হয় হচ্ছে WL। It is defined as the maximum water content at which the soil in still liquid state but has a small shearing strength। এর মধ্যেও একটা হালকা শিয়ারিং স্ট্রেংথ থাকে এই লিমিটটাতে। যখন লিকুইড লিমিটের মধ্যে ক্রস করে চলে যায় তখন আর মাল সেটা থাকে না। এগেনস্ট ফ্লোয়িং ক্যান বি মেজার্ড বাই দ্য স্ট্যান্ডার্ড অ্যাভেলেবেল মিনস। এরপর চলে আসবো প্লাস্টিক লিমিট। প্লাস্টিক লিমিট ইজ দ্য ওয়াটার কন্টেন্ট কোরসপন্ডিং টু অ্যান আরবিটারি লিমিট, কার মধ্যে, প্লাস্টিক অ্যান্ড সেমি সলিড স্টেটের মধ্যে। এই প্লাস্টিক আর এই সেমি সলিড স্টেটের মধ্যে এটাকে বলা হয় হচ্ছে প্লাস্টিক লিমিটে, দেখো WP। সেম তারপরে চলে আসবো হচ্ছে শ্রিঙ্কেজ লিমিট। এই শ্রিঙ্কেজ লিমিটটাই কি বললাম, ওই যে তখন শ্রিঙ্কেজ লিমিট ডিফাইন্ড অ্যাজ দ্য ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট ইন হুইচ রিডাকশান ইন দ্য ওয়াটার আর নট কজ এ ডিক্রিজ ইন দ্য ভলিউম। মানে একটা মাটির মধ্যে ততটা জল আছে, তুমি জানো না কতটা, কিন্তু ওয়াটার কন্টেন্টটাকে তুমি যদি রিডিউস করো, অর্থাৎ ওভেন ডাই করো বা স্যান্ড বাথ মেথডে করো বা পিকনোমিটার মেথডে করো বা রেডিয়েশন মেথডে করো বা যাতেই করো, হোয়াট এভার দ্য ক্যালসিয়াম কার্বাইড প্রসেসে করো, যে ক্যালসিয়াম কার্বাইড প্রসেসে ঠিকঠাক রিডাকশান হয় না, ফিল্ড মেথড তো, ওই ফিল্ডে একটা আইডিয়া করার জন্য হয়। সবচেয়ে ভালো হয় ওদের মধ্যে ওভেন ডাই মেথডে। তো তাতে ওয়াটার কন্টেন্ট রিডিউস করলে তোমার ভলিউম অফ সয়েলের কোনো পরিবর্তন হয় না, তাকেই বলা হয় শ্রিঙ্কেজ লিমিট। প্লাস্টিসিটি ইন্ডেক্স। প্লাস্টিসিটি ইন্ডেক্সটা কি, এই তিনটে লিমিট গেল, এরপরে আসবে তিনটে ইন্ডেক্স। প্লাস্টিসিটি ইন্ডেক্স দ্য রেঞ্জ বিটুইন কনসিস্টেন্সি, অর্থাৎ পর্যায়ক্রমে চলবে সয়েল এক্সিস্ট প্লাস্টিক প্রপার্টিজ ইজ কল্ড প্লাস্টিক রেঞ্জ। মানে সয়েলটা কী হবে, প্লাস্টিক স্টেজে চলে যাবে। ওই যে আমি বুঝিয়েছিলাম একবার যে প্লাস্টিক স্টেজ বা সেমি ইয়েতে তোমার সলিডের ক্ষেত্রে একটা এরকম কার্ভে, সেই রকম ব্যাপার, প্লাস্টিক স্টেজে চলে যাবে, যার মধ্যে পুরো সয়েলের থাকবে, পুরো সলিড থাকবে না, জলও থাকবে, সব মিলিমিশি থাকবে। প্লাস্টিসিটিটা অত প্রয়োজন নেই। কনসিস্টেন্সি ইন্ডেক্স, দ্য কনসিস্টেন্সি ইন্ডেক্স অফ দ্য রিলেটিভ রিলেটেন্সি consistency is defined as the ratio liquid limit the natural water content to the plasticity of the index। এই ফর্মুলা WL minus W by IP। IP মানে হচ্ছে প্লাস্টিসিটি আর IC মানে হচ্ছে কনসিস্টেন্সি ইন্ডেক্স। এই IP মানে হচ্ছে প্লাস্টিসিটি ইন্ডেক্স। এই যে শুধু প্লাস্টিসিটি নয়, একই জিনিস, এইখানে যেটা আছে এখানে সেটা একই লেখা, এখানে যা এখানে তাই। লিকুইড লিমিট, liquidity index and or water plasticity ratio is the ratio expressed between, এই ইকুয়েশান দিয়ে এগুলোকে মনে রাখবে। হ্যাঁ, এগুলো পরীক্ষাতে আসবে না, পরীক্ষাতে তোমাদের এই লিকুইড লিমিট, প্লাস্টিক লিমিট আর শ্রিঙ্কেজ লিমিট, এই তিনটের মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে আসবে, নোট করে নাও কোথাও। লিকুইড লিমিট
প্লাস্টিক লিমিট আর সিঙ্কেজ লিমিট, এই তিনটের মধ্যে যে কোনো একটা পরীক্ষাতে আসবে। কিন্তু পরীক্ষাতে তোমার কিন্তু কোনো অঙ্ক দিলে তখন কিন্তু এই ইন্ডেক্স তিনটের ফর্মুলা তোমার কাজে লাগবে। টোটাল এই চ্যাপ্টারটা থেকে 25 নাম্বার থাকে, সেইভাবে কিন্তু পড়তে হবে। এরপর চলে আসবো হচ্ছে একটা টেস্ট তোমাদেরকে পরীক্ষার হলে আসে, কোনো কোনো বছর আসে, লিখতে দেয়, সেটা হচ্ছে এই ক্যাসাগান্ডা অ্যাপারেটাসের একটা টেস্ট। এর মাধ্যমে কি করে, ডিটারমাইনিং দ্য লিকুইড অ্যান্ড প্লাস্টিক লিমিট। এই একটা টেস্ট তোমাদের পরীক্ষার হলে ডেসক্রাইব করতে বলে। এই অ্যাপারেটাসটার ইউটিউবে একটা ভিডিও সার্চ করে দেখে নিতে পারো, কেন এটা এখান থেকে বোঝাতে পারবো না। এটা একটা না তোমার ওই তোমরা দেখেছো কি পৌষ পার্বণ মেলায় বাচ্চারা একটা গাড়ি টানে, দেখেছো পটপট পটপট করে বাজে, দেখেছো কেউ? দেখেছো কি দেখোনি? হ্যাঁ স্যার দেখেছি। ওই রকম দেখতে হয়, মাথার এরকম একটা ডাবের খোলার মতন জিনিস থাকে, ওর মধ্যে মাটিটা দিয়ে দেওয়া হয়। আর এগুলো না দেখলে বোঝাতে পারবো না এই জিনিসটা। একটা ইউটিউবে একটা ভিডিও দেখবে, এরকম একটা হ্যান্ডেল থাকে, হ্যান্ডেলটাকে এরকম 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 করে ঘোরানো হয়, ওটা ডুগডুগির মতন সয়েলগুলোকে মারতে থাকে। এর মধ্যে থেকে না সয়েলগুলো, একটা ডেলা সয়েলটাকে ও খণ্ড 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 করে ছোটো 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 গুলি গুলি মতন বানায়, একটা হোল বোল টাইপের টেস্ট। এই একটা টেস্টই তোমাদের একটু পরীক্ষাতে লিখতে দেয়, আর এই ওখানে যতগুলো টেস্ট আছে কোনো টেস্ট তোমাদের পরীক্ষাতে লিখতে দেবে না। এখানে প্রচুর টেস্ট আছে। এই একটা টেস্টও 1 পয়েন্ট মেথড হাবি যাবি, এটা এক জীবনে কোনো দিনও আসে না, ডিপ্লোমা বিটেক ফিটেক কোনো জিনিসতে কোনো জায়গাতে আসে না। আর একটা টেস্ট আসে, সেটা হচ্ছে এই টেস্টটা, কোর কাটার। কোর কাটার তোমরা অনেকেই জানো, কোর কাটার নিয়ে কোনো ইয়ে নেই, তবে এখানে কোর কাটারের জন্য একটা নির্দিষ্ট ডায়ামিটারের কোর ইউজ করা হয়, সেটা হচ্ছে 10 সেন্টিমিটার ডায়ামিটার, 30 সেন্টিমিটার হাইট। এইটুখানি উল্লেখ করলেই হবে এই কোরটার ডাইমেনশানটা। এই কোরটার ডাইমেনশানটা, যে ডায়াটা কত হচ্ছে, ডায়াটা হচ্ছে 10 সেন্টিমিটার এবং হাইটটা হচ্ছে তোমার 13 সেন্টিমিটার। এইটুকুনি তোমাদেরকে একটু মনে রাখতে হবে। তারপর যেমন ওটা কোর কেটে তুলে নিয়ে আসা হয়, তুলে আনার পরে ওভেন ডাই মেথডে ঢুকিয়ে দেওয়া হয়, দিয়ে ওর মধ্যে থেকে ওয়াটার কন্টেন্টটা বার করে নেওয়া হয়। করে নিয়ে ওয়াটার কন্টেন্ট বার করা যায়, অর্থাৎ তুমি ওয়াটার কন্টেন্ট যদি একবার বার করে নিতে পারো, তাহলে তুমি ওর ভয়েড রেশিও থেকে শুরু করে গুষ্টির পিন্ডি সব বার করে নিতে পারবে। আর এইটার ওয়েট করে নিলে তুমি তার মাস বা ভলিউম পেয়ে যাচ্ছ, সেখান থেকে ইউনিট ওয়েট সব বার করা যাবে। আর এখানে কিছু সেরকম জিনিসের প্রয়োজন নেই। আর প্রথম একদম পড়ানোর সময়তেই শুরুতেই যেখানে 3 ফেজ সিস্টেমটা পড়ালাম, ওখানে তোমাদের সিলেবাসে একটা আছে সয়েল ফরমেশান। তো সয়েল ফরমেশানের অনেক জিনিস আছে, এত জিনিস তোমাদেরকে মনে রাখতে পারবে না পড়লে। শুধু তোমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এইটা, এই একটা কার্ভ, এই একটা তোমার টেক্সচার, যেটা তোমাদের মনে রাখতে হবে। এখান থেকে আর কিছু আসে না। এই জিনিসটা কিন্তু পরীক্ষাতে লিখতে দেয়। এটা কোশ্চেনটা দেয় হচ্ছে, গিজিবিজি হয়ে গেল, ক্লাসিফিকেশন অফ সয়েল বলে। এই কার্ভটা, এই কার্ভ বলবো না, এটা একটা হায়ারকির মতন ডায়াগ্রাম, যেটা তোমাদের পরীক্ষার হলে দেয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, যেমন আছে সেই রকম পরীক্ষার হলে আঁকতে হবে। কিছু ঝামেলার নয়, তোমাকে একটা ত্রিভুজ আঁকতে হবে, তলাতে সিল্ট, ডান দিকে ক্লে, বাঁ দিকে স্যান্ড, আর এদিকে 0 দিয়ে শুরু হবে, 100-তে শেষ হবে, এইদিকে 0 দিয়ে শুরু হবে, এদিকে 100-তে শেষ হবে, আবার এদিকে 0 দিয়ে শুরু হবে, এদিকে 100-তে শেষ হবে। এই তিনটে মার্কিংকে ঠিক রাখতে হবে। আর এই দুটো 70 থেকে 30কে ছোবে, 80 থেকে 20কে ছোবে, আর এখানে 50 থেকে 50কে ছোবে, এখানে 50 থেকে, এই তিনটে লাইন তোমাদের রাখতে হবে। আর কোনাতে 80 থেকে 20, 20 থেকে 80, ব্যাস এইটুকু আঁকতে হবে, আর কিছু না।
এবার তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে এটা আঁকার পরে আমি একটা সহজ প্যাটার্ন বলে দিচ্ছি। এই প্রথম এই যে 80 থেকে 20কে ছোবে, এর তলার পুরো পার্টটা শর্টে, এত তো মনে রাখা লেখা পরীক্ষার হলে পসিবল নয়। সিল্টি লোম এক কথায় লিখে দেবে এখানে। এটা রেকর্ড হচ্ছে এই কারণে তোমরা পরে যাতে দেখতে পারো। এই যে সবুজ মার্কিং করলাম এইটাকে এক কথায়, এই যে স্যান্ডি ক্লে লোম সিল্টি ক্লে এসব করবে না, এটাকে ডাইরেক্ট তোমরা এক কথাতে লিখে দেবে সিল্টি ক্লে। তারপরে রেস্ট অফ দ্য পোর্শন যা থাকবে অর্থাৎ এইটুকু, এইটা করে দেবে অনলি ক্লে। আর এই পোর্শনটা ফাঁকা রেখে দেবে। এর মধ্যে তোমার ক্লে, এই ক্লে বলছি, স্যান্ড, গ্র্যাভেলস, কোবাল্ট সব আস্তে 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 ওপর দিকে উঠবে। একদম টপে যখন যাবে তখন সেটা সবচেয়ে ডায়ামিটার বড়োর দিকে যাবে। তো সেইটা তোমাদের মেনশান করার প্রয়োজন নেই, তোমাদের এই চার্টের মধ্যে নেইও, তোমাদের মাথা থেকে বাদ দাও। তাহলে আমি এখানে 0 দিয়ে শুরু করব, এখানে 100তে শেষ করব, এগেন 0 দিয়ে শুরু করব, 100তে শেষ করব, এগেন 0 দিয়ে শুরু করব, 100তে শেষ করব। তার মানে আমি এই দিক থেকে শুরু করব, এই দিকে যাব, আবার এই দিকে ফিরে আসব। এই হচ্ছে আমার আঁকার টেকনিক। 10 10 10 10 করে ভাগগুলো করবে এবং এদিকের 10টা, এদিকের 10টা, এদিকে 10টা, প্রত্যেকটাকে প্রত্যেকটা লাইন দিয়ে জুড়ে দেবে। এবারে এদিকের 80 থেকে এদিকের 20কে স্পর্শ করবে, এদিকে 70 থেকে এদিকে 30কে স্পর্শ করবে, এদিকে 40 থেকে এদিকে 60কে স্পর্শ করবে। এইটুকুনি মুখস্থ রাখতে হবে। প্রথম তলার জায়গাটাকে সিল্টি লোম, তারপরেরটাকে সিল্টি ক্লে, তারপরেরটাকে শুধু ক্লে। হয়ে গেল, গল্প শেষ। এবারে লাস্ট যে জিনিসটা সেটা হচ্ছে, ভালো করে দেখবে, এই যে বিন্দুটা একদম সেন্টার অফ দ্য চার্ট, এই বিন্দুটা এরম যদি আঁকতে পারো আঁকবে, না আঁকতে পারো আঁকবে না। এই যে বিন্দুটা আছে, এই বিন্দুটা হচ্ছে আদর্শ সয়েলের একটা ইউনিট, যার মধ্যে সমপরিমাণ, দেখো একটা সয়েলের মধ্যে সমান পরিমাণ সিল্ট, সমান পরিমাণ, মানে একটা সয়েলের যদি আয়তন হয় 100 সেন্টিমিটার কিউব, তার মধ্যে 33 সিল্ট, 33 সিল্টি ক্লে, এই ক্লে, সিল্টি ক্লে না ক্লে ধরো, আর 33 স্যান্ড, মানে সিল্ট, স্যান্ড, ক্লে, 33% থাকে। তাহলে টোটাল 99% আমি ধরে নিচ্ছি, আর 1% হচ্ছে জল। তাহলেই যে সয়েলটা আদর্শ তা নয়। সয়েলটার মধ্যে তার গ্রেন সাইজগুলোর পরিমাণটা কীরকম থাকবে, দ্যাট ইজ ইন্ডিকেটেড বাই দিস চার্ট। সেইটা হচ্ছে এই পার্সেন্টে আসতে হবে। এগুলোর ম্যাথামেটিক্যাল কনসেপ্ট তোমাদের অতটা নেই, তো না থাকাই ভালো। আছে যখন এরপরে 5 নম্বর সেমিস্টারটা টপকে 6-এ ঢুকবে, তখন সয়েল মেকানিক্স 2 আছে, সেখানে আছে। এখানে শুধু তাহলে ইন্ট্রোডাকশানটা আছে। আর এই সিল্ট ক্লে স্যান্ডের গ্রেডেশনের কার্ভটা যেটা তোমরা করে এলে, এইটা দেখতে এসের মতন। এই অবধি গেলে তোমাদের মোটামুটি এদিকের গল্প শেষ। হ্যাঁ, এবার এখানে আর একটা জিনিস একটু দেখতে হবে, একটু এইটা পড়ে নেবে,
এই কটা পোর্শানের নাম। এইটা একদম তোমাদের সিলেবাসের প্রথমে আছে, যাক এই বইটাতে একটু পরে আছে তাই পরেই বললাম। যে সয়েলকে আমরা কিভাবে পার্টিকেল সাইজগুলোকে ভাগ করছি কারণ অনুযায়ী, সয়েলের ফরমেশান পরীক্ষাতে আসে না কোনো এসব জিনিস, যেগুলো আসে শুধুমাত্র সেই জিনিসের ওপর বেস করেই বললাম। যে সাজেস্টিভ কোশ্চেনগুলো দিকদা দিয়েছে, সবাই পেয়েছো, যদি কেউ না পেয়ে থাকো দুটো গ্রুপ আছে তার মধ্যে, তাহলে সেটা আমাকে তারা ইনফর্ম করবে, আমি সেটা ফরওয়ার্ড করে দেবো। আমি এমনি চেক টেক করে দেখি কোনোটা কোনো গ্রুপে না থাকলে তখন সেটা সেখানে আমি ফরওয়ার্ড করে দিই। তো তবু সেটা তোমরা নিজেরা দেখে নেবে, যার যেটা এখানে মনে হবে গ্যাপ আছে আমাকে বলবে, সেটা আমি মেরে দেবো ওখানে। এই থাকবে হচ্ছে টোটাল তোমাদের প্রথম যে চ্যাপ্টারটা আছে মডিউল 1। কালকে আমি মডিউল 2, স্যাটারডে আমি মডিউল 3, নেক্সট সপ্তাহে মডিউল 4, আর স্টেজ ডিস্ট্রিবিউশনের শুধুমাত্র থিওরি বলে দিলে তোমাদের এদিকের পার্ট চুকে যাবে। যে ক্লাস 8টা ক্লাসে করাই সেই ক্লাস 5টা ক্লাসে করাতে হবে। যে সাবজেক্টটার জন্য আমি 8টা ক্লাস রাখি সেইটার জন্য এবারে যেহেতু তোমাদের টাইম এত কম, তো আমাকে ওই চেপে চুপে কম টাইমের মধ্যেই ঢুকাতে হবে। তো এনিওয়ে তোমরা কতটা বুঝেছো সেটা তোমরা আমাকে ফিডব্যাক দিলে আমি বুঝতে পারবো।